জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানাবো, অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে বেরিয়ে সাংবাদিকদের একথা জানান বিএনপির মহাসচিব। এর আগে বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার বাসভবন যমুনায় বৈঠক করেন। ১.৫ ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে জানাবো, ঢাকায় সফররত জাতিসংঘ প্রতিনিধি দলের কাছে ছাত্র জনতার উপর গণহত্যার পরিচালনা দায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার দাবি জানিয়েছেন নুরুল হক নুর ও রাশেদ খানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। জানাবো, নড়াইলে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী ও তার বন্ধুর ফাঁসির আদেশ। নড়াইলে স্ত্রীকে পুড়িয়ে এবং কুপিয়ে হত্যার দায়ে স্বামী রনি শেখ এবং তার বন্ধু মেহেদী হাসানের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার নড়াইলের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আলমাস হোসেন মৃধা এ আদেশ দেন। জানিয়ে দেব, রেমিটেন্সের সুবাতাস ২৮ দিনেই ছাড়ালো $2 বিলিয়ন। সদ্য বিদায়ী সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে বৈধ পথে রেমিটেন্স পাঠানো এক প্রকার বন্ধ রেখেছিলেন প্রবাসীরা। এতে হঠাৎ কমে যায় রেমিটেন্সের গতি প্রবাহ, রেমিটেন্স আসা থমকে যায়। তবে শেখ হাসিনার সরকারের পতনের পর রেমিটেন্স প্রবাহ আবারও হু হু করে বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় চলতি অগাস্ট মাসের প্রথম ২৮ দিনে দেশে বৈধ পথে রেমিটেন্স এসেছে ২০৭ কোটি অর্থাৎ $2.07 বিলিয়ন, যা দেশীয় মুদ্রায় প্রায় ২৪,৮০০ কোটি টাকারও বেশি। এদিকে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ৪ দিনের রিমান্ডে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডায় ফুজি টাওয়ারের সামনে সুমন শিকদার হত্যা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে তার ৮ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল পুলিশ। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। মসজিদে ঢুকে ৫ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি সেনারা। এবার ফিলিস্তিনের পশ্চিম তীরে একটি মসজিদে ঢুকে ৫ জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। স্থানীয় সময় বৃহস্পতিবার পশ্চিম তীরে তুলকারেমে এ হত্যাকাণ্ড ঘটায় ইসরায়েল, যা বিগত কয়েকদিন ধরে চলা অভিযানের মধ্যে সবচেয়ে বড় হত্যাকাণ্ডের একটি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে সরকার, মির্জা ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে বেরিয়ে সাংবাদিকদের একথা জানান বিএনপির মহাসচিব। এর আগে বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার বাসভবন যমুনায় বৈঠক করে। ১.৫ ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, আমি খসরু সাহেব এবং সালাউদ্দিন সাহেব এসেছিলাম, প্রায় সোয়া ঘণ্টা আলোচনা হয়েছে, অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। ফখরুল বলেন, আমাদের জানানো হয়েছে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। দ্রুত সময়ের মধ্যে সরকার দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেছেন। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা কোনো তারিখ বলিনি, ওনারাই তো তারিখ বলবেন, আমরা তো তারিখ বলবো না। এর আগে বিএনপির বিডিএসএলের সদস্য সাইরুল কবির খান জানান, বৃহস্পতিবার বিকাল ৩টা ৫০ যমুনায় পৌঁছান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি গণঅধিকার পরিষদের। ঢাকা সফররত জাতিসংঘ প্রতিনিধি দলের কাছে ছাত্র জনতার ওপর গণহত্যা পরিচালনার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন নুরুল হক নুর ও মোহাম্মদ রাশেদ খানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ দাবি জানান গণঅধিকার পরিষদের নূর ও রাশেদ। দুপুর ১:৩০ থেকে ২:৩০ পর্যন্ত বৈঠক হয়। বিকেলে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে জুলাই-অগাস্টে ছাত্র জনতার ওপর তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ পরিচালিত গণহত্যা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এদিকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে গণহত্যার প্রকৃত সংখ্যা নির্ণয়, জাতিসংঘের টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল সাপোর্ট, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের কার্যকরী সংস্কার ও অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে জাতিসংঘের সহায়তা চাওয়া হয়। এছাড়াও গণহত্যা দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবিও জানানো হয়। গত ১৫ বছরে গুম খুনে নিরপেক্ষ তদন্তেও জাতিসংঘের টেকনিক্যাল সহযোগিতা চাওয়া হয়। প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ড সহ সামগ্রিকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে গত ২২ আগস্ট
ঢাকায় আসে জাতিসংঘের এই প্রতিনিধি দলটি। নড়াইলে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী এবং তার বন্ধুর ফাঁসির আদেশ। নড়াইলে স্ত্রীকে কুপিয়ে এবং পুড়িয়ে হত্যার দায়ে স্বামী রনি শেখ এবং তার বন্ধু মেহেদী হাসানের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার নড়াইলের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আলমাস হোসেন মৃধা এই আদেশ দেন। মৃত্যুদণ্ড ছাড়াও মামলায় 2 আসামির প্রত্যেককে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া হত্যার পরে লাশ গুম করে হত্যার ঘটনা ভিন্ন খাতে প্রভাবিত করার অপরাধে উভয়কে 7 বছরের কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মামলার রায়ে বলা হয়েছে, 4 বছর পূর্বে সদরের সরাতলা গ্রামে আসিয়া খাতুনের সাথে রনি শেখের বিয়ে হয়। তাদের সংসারে বাইজিৎ নামে একটি পুত্র সন্তান জন্মলাভ করে। স্বামী রনি শেখ বাংলালিংক কোম্পানির ডিস্ট্রিবিউটর থাকাকালে গন্ডব গ্রামে হাসিনা খানমের সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। ওই ঘটনা নিয়ে আসিয়া এবং রনি শেখের মধ্যে প্রায় কলহ চলত। এক পর্যায়ে স্ত্রী আসিয়া খাতুনকে চিরতরে সরিয়ে দেবার জন্য 2 বন্ধু লোহাগড়ার আলামুনশির মোড় থেকে 2 লিটার পেট্রোল কেনে। 2022 সালের 4 নভেম্বর সকালে 2 বন্ধু সরাতলা গ্রামে আনোয়ার পুকুরের গোসল করার সময় হত্যার পরিকল্পনা করে। এরপর যে যার বাড়িতে গিয়ে 11:30টার দিকে বন্ধু মেহেদী হাসান রনি শেখের বাড়িতে আসেন। এ সময় মেহেদী হাসান ঘর মোছার মফের স্টিলের পাইপ দিয়ে আসিয়া খাতুনের মাথায় আঘাত করে। আসিয়া অজ্ঞান হয়ে খাট থেকে পড়ে গেলে গলায় ওড়না ও বালিশ চাপা দেয়। এতে কাজ না হলেও রান্নাঘরের বটি এনে গলা কেটে হত্যা করে। এরপর পেট্রোল ঢেলে আসিয়ার শরীর এবং ঘরে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় 5 নভেম্বর আসিয়া খাতুনের মা রেবেকা বেগম বাদী হয়ে নড়াইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। 27 জনের সাক্ষ্য গ্রহণ শেষে ঘটনা প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন। রেমিটেন্সের সুবাতাস 28 দিনে ছাড়ালো $2 বিলিয়ন। সদ্য বিদায়ী সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে বৈধ পথে রেমিটেন্স পাঠানো এক প্রকার বন্ধই রেখেছিলেন প্রবাসীরা। এতে হঠাৎ করে কমে যায় রেমিটেন্সের গতি প্রবাহ। রেমিটেন্স আসা থমকে যায়। তবে শেখ হাসিনার সরকারের পতনের পর রেমিটেন্স প্রবাহ আবারও হু হু করে বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় চলতি অগাস্ট মাসের প্রথম 28 দিনে দেশে বৈধ পথে রেমিটেন্স এসেছে 207 কোটি, অর্থাৎ $2.07 বিলিয়ন মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় প্রতি ডলার 120 টাকা ধরে, যার পরিমাণ 24,800 কোটি টাকারও বেশি। বৃহস্পতিবার 29 অগাস্ট কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, অগাস্টের প্রথম 28 দিনে দেশে বৈধ পথে রেমিটেন্স এসেছে 207 কোটি, যা আগের বছরের 2023 সালের আগস্টের একই সময়ের চেয়ে 64 কোটি ডলার বেশি। গত বছরের অগাস্ট মাসের প্রথম 28 দিনে রেমিটেন্স ছিল মাত্র 143 কোটি ডলার। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এপ্রিল মাস থেকে টানা 3 মাস $2 বিলিয়ন বেশি রেমিটেন্স এলেই জুলাই মাসে তা কমে যায়, $2 বিলিয়ন নিচে নেমে আসে। তিনি বলেন, এখন প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহী হচ্ছেন। তাদের সচেতন করা হচ্ছে। আগামীতে আরও বেশি পরিমাণে বৈধ পথে আয় এবং রেমিটেন্স আসবে বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। মসজিদে ঢুকে 5 ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি সেনারা। এবার ফিলিস্তিনের পশ্চিম তীরে একটি মসজিদে ঢুকে 5 জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। স্থানীয় সময় বৃহস্পতিবার পশ্চিম তীরের তুলকারেমে এ হত্যাকাণ্ড ঘটায় ইসরায়েল, যা বিগত কয়েকদিন ধরে চলা অভিযানের মধ্যে সবচেয়ে বড় হত্যাকাণ্ডের একটি। খবর রয়টার্সের। ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্য যে 5 জনকে হত্যা করা হয়েছে তারা সবাই ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা। তারা মসজিদটিতে লুকিয়েছিল এবং সেখানেই তাদেরকে হত্যা করা হয়। তবে মসজিদে 5 জনকে হত্যা করা হলেও ইসরায়েলি অভিযান এখনও শেষ হয়নি। বুধবার ভোররাতে কয়েকশো ইসরায়েলি সেনা হেলিকপ্টার, ড্রোন এবং সাঁজোয়া যান নিয়ে পশ্চিম তীরে তুলকারেম, জেনিন এবং জর্ডান উপত্যকার বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। রয়টার্সের প্রত্যক্ষদর্শীদের মতে, ইসরায়েলের এই অভিযানের আগে গাজা এবং পশ্চিম তীরে টেলিযোগাযোগ ব্যবস্থাও ব্যাহত করা হয়। এদিকে এখন পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে মোট 17 জন নিহত হয়েছেন। এর মধ্যে গতকাল নিহত হন 12 জন। পশ্চিম তীরের উত্তরাঞ্চলে বড় ধরনের স্থল ও বিমান হামলা চালানোর ফলে এই প্রাণহানির ঘটনা ঘটে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী বলছে, তারা জেনিন এবং তুলকারেমে একটি সন্ত্রাসী বিরোধী অভিযান চালাচ্ছে। এটি একটি বড় ইসরায়েলি অভিযান বলে মনে করা হচ্ছে, যেখানে একই সময়ে জেনিন, তুলকারেম, নাবলুস এবং তোবাসের মতো বড় 4টি ফিলিস্তিনি শহরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। দ্বিতীয়ত ইন্তিফাদার পর ফিলিস্তিনের কয়েকটি শহরে একসঙ্গে হামলার ঘটনা এই প্রথম। রেড ক্রিসেন্টের একজন মুখপাত্র বুধবার বলেছেন, অধিকৃত পশ্চিম তীরের উত্তরে কয়েকটি শহরে ইসরায়েলি অভিযান ও হামলায় 12 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহমেদ জিবরিল বলেন, জেনিন শহরে 2 জন ফিলিস্তিনি, কাছাকাছি একটি গ্রামে 4 জন, তোবা শহরের কাছে একটি শরণার্থী শিবিরে আরও 4 জন নিহত হয়েছেন। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে অভিযান শুরু করেছে বলে গতকাল ভোরে ইসরায়েলের একজন মুখপাত্র জানান। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আবিচাই আদ্রেই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিনবেতের টেলিগ্রামে দেওয়া এক যৌথ বিবৃতিতে বলেছেন, নিরাপত্তা বাহিনী এখন জেনিন এবং তুলকারেমে সন্ত্রাসবাদকে ব্যর্থ করার জন্য অভিযান শুরু করেছে। ইসরায়েল এর আগে পশ্চিম তীরে একটি বিমান হামলা চালিয়েছিল। ফিলিস্তিনি কর্তৃপক্ষ পরে জানায়, ওই হামলায়
5 জন নিহত হয়েছেন। সেই হামলা ও প্রাণহানির ঘটনায় 2 দিন পর ইসরায়েলি বাহিনী এই অভিযান চালালো। 1967 সালের যুদ্ধে পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল। আর গত বছরের শুরু থেকে পশ্চিম তীরের সহিংসতা ছড়িয়ে পড়েছে। তবে গত বছরের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হবার পর থেকে এটি আরও বেড়েছে।